দর্শক সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনা করছি শিশু হৃদয় মুক্তিযুদ্ধ। আমাদের সঙ্গে আছেন হাসান মনোয়ার, উইথ লিভিং লিজেন্ডের সহ সম্পাদক। আমাদের সঙ্গে আছেন মফিজ উদ্দিন, 52 লিংক। অনেক সময় আসলে নাম বলতেই লেগে যাচ্ছে, কারণ দুজন গেস্ট, দুটো সংগঠন। 52 লিংক সম্পর্কে আমাদের দর্শকদের একটু বলুন। 52 লিংক আসলে একটা পথনাট্য দল হিসেবে 52 লিংকের আসলে পথ চলাটা শুরু। এটা আসলে বলতে হবে যে উইথ লিভিং লেজেন্ডস এর হাত ধরেই আমরা এই উইথ লিভিং লেজেন্ডস এর স্কুল প্রোগ্রামগুলো করতে করতেই এক সময় মানে একটা প্রয়োজন অনুভব করলাম যে আমাদের আশেপাশের যে আমরা যখন আসলে বাচ্চাদের সাথে যখন আমরা কথা বললাম, অনেকগুলো স্কুল প্রোগ্রাম হলো, যখন কথা বললাম তখন দেখলাম যে আসলে আমাদের একটা মিসিং লিংক আছে। আমাদের পাস থেকে এখন পর্যন্ত একটা মিসিং লিংক আছে। সেটা কি? সেটা হচ্ছে হিস্ট্রিক্যাল লিংক, অথবা আগ্রহের যে ব্যাপারটা আমরা তৈরি করতে চাই, যে আমাদের এই হিস্টোরিক্যাল ব্যাপারগুলো সাথে আগ্রহের যেই ব্যাপারটা আছে এটার লিংক। এবং এই মিসিং লিংকটার কারণেই অনেক অসঙ্গতি আমাদের আশপাশে দেখা দেয়। আমরা অনেক সময় আমাদের দেশ সম্পর্কে অনেক কিছু জানি না, অথবা বলতে গিয়ে দেখা যায় যে হয়তো নেগেটিভ সেন্সে কিছু একটা হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো দূর করার জন্য এবং আশেপাশের যেই ঘটনাগুলো আমরা দেখি আসলে, তো ভাবলাম আমরা যেহেতু অ্যাওয়ারনেস গ্রোয়িং বা এই ধরনের কাজই করছি, সাথে আমরা কেন আরো লাইভলি বা আরো মানুষের কাছে জিনিসগুলো নিয়ে যাওয়ার জন্য বড় বড় ব্যাপারটার থেকেও বড় কথা হচ্ছে একদম মানুষের কাছাকাছি। এই কারণেই কিন্তু আমাদের পথনাটকের মাধ্যমটা বেছে নেয়, বেসিক্যালি পথনাটক। আপনাদের মূল কাজটা কি 52 লিংকের? আপনারা কি মানে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে পথনাটক করেন, এই বিষয়গুলো এরকম? আমরা এরকম। আচ্ছা, আমরা বিষয়গুলো নিয়ে পথনাটক করি এবং যেটা করি সেটা হচ্ছে ওই যে বললাম আর কি, এই জিনিসগুলো আমরা খুঁজি। যে টপিকস গুলো কি থাকে, মুক্তিযুদ্ধ ভিত্তিক নাকি আশেপাশে যে ধরনের অসঙ্গতি চোখে পড়ে সবকিছু নিয়ে? সবকিছু নিয়ে। আচ্ছা, আশেপাশে যে অসঙ্গতিগুলো দেখি, ইমব্যালেন্স গুলো। টার্গেট গ্রুপ কারা, বাচ্চারা নাকি? না, টার্গেট গ্রুপ মাস পিপল। ওকে, মানে ওনারা যেমন উইথ লিভিং লিজেন্ড শুধু বাচ্চা নিয়ে কাজ করছে, আপনারা সেটা করছেন? আপনারা যেটা করছেন যে সবাইকে, সব জনগণকে মানে এক করার চেষ্টা করছেন? এক করার চেষ্টা করছি। যে যেমন আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমরা যেটা দেখি যে গভর্নমেন্ট গুলো চেঞ্জ হচ্ছে, সবাই আসছেন, এসে আমরা সবাই ভালো কাজ করছেন, কিন্তু তারপরে একটা দেখা যায় যে প্রত্যাশার সাথে প্রাপ্তির একটা গ্যাপ থেকে যাচ্ছে। তো এটা নিয়ে আমরা একটা আমাদের অনেক বড় একটা বলবো, এটা আমরা সিকুয়েল করি। এটা হচ্ছে মুখোশ। আমরা মুখোশ প্রথম করি হচ্ছে মুখোশ নাটকটা আমরা লিবারেশন ওয়ার মিউজিয়ামের মঞ্চে করি প্রথমে, যদিও এটা পথ নাটক, কিন্তু মানবাধিকার দিবসে আর কি আমরা এটা করি। বিকজ আমাদের নাটকটার মধ্যে সাবজেক্ট গুলো কিছু এরকম টাইপের ছিল, যে মানবাধিকারের লঙ্ঘন টাইপের। যে সাবজেক্টটা এমন ছিল যে যখন মানুষ একটা পাওয়ারে যাচ্ছে, তখন গিয়ে ওনারা পুরোপুরি পলিটিক্যাল ছিল, তাই তো? পুরোপুরি পলিটিক্যাল না, এটা আসলে ঘুরিয়ে পেঁচিয়ে পলিটিক্যাল টাইপস। আমরা আসলে এটা দেখাতে চেয়েছি যে মানুষের হাতে যখন ক্ষমতা যায়, তখন মানুষ এটাকে আসলে কিছু করে না, মানে কাজে লাগায় না। ভালো কাজের থেকেও দেখা যাচ্ছে যে অনেক অন্যরকম কাজও হয়ে যায়। ওই যে বললাম যে অন্যরকম বলতে কি, মন্দ কাজ, যেটা বললাম যে আমাদের প্রত্যাশার সাথে প্রাপ্তির একটা অসামঞ্জস্য হয়ে যায়, সেটাই আমরা ওটার মধ্যে দেখাতে চেয়েছি। তারপরে আরো একটা জিনিস যেটা আমরা করেছি সেটা হচ্ছে আরেকটা নাটক হচ্ছে ডিস্কো ফকির। এটাও আমাদের 2011-তে করা, 2012-তেও আমরা করেছি নাটকটা। এটা টিএসসি তেও করেছিলাম আমরা পথনাটক। ডিস্কো ফকির নাটকটাকে আমি দেখেছি। ইনফ্যাক্ট আপনি আমাদের মুখোশ যখন 2011-তে দেখেছি, তখন আপনি এটা দেখেছেন, ছিলেন প্রোগ্রামটাতে। সেটাই। আর ওইটা ছিল হচ্ছে ডিস্কো ফকির নাটকটা ছিল হচ্ছে আমরা স্বনির্ভরতা নিয়ে আসলে কথা বলতে চেয়েছিলাম, মানে মানুষকে বুঝাতে চেয়েছিলাম যে আমরা সবসময় একটা ডিপেন্ডেন্সি টাইপের হয়ে যাচ্ছে বাংলাদেশ, যে হেল্প ছাড়া কিছু হচ্ছে না, এ দিলে হবে, আমাদের ওই নাটকটার মোটো ছিল হচ্ছে এই সব মানে ডিস্কো ফকির বলতে আসলে যেটা বুঝাচ্ছি যে মানে একটা ক্যারেক্টার যে আসলে মানে নিজের উপরে মানে বিশ্বাস নাই তার, অন্যর হেল্প নিয়ে কাজ সব করতে চায়। এটাতেই সে আমাদের একটা ডায়ালগ ছিল স্বাবলম্বী হমু। এখন মানে স্বাবলম্বীটার একটা ব্যঙ্গাত্মক অর্থে আমরা এটা রূপক
নাটক করি আমরা বেসিক্যালি। বুঝতে পারছি। তো ওটার একটা আমাদের মোটো ছিল যে ভালোবাসাই শক্তি, কর্মেই মুক্তি। তোমার মধ্যে যদি ভালোবাসা থাকে তাহলে তুমি সবাইকে গ্যাদার করতে পারবা, সবাই একসাথে কিছু একটা করতে পারবা, এবং সেটার সাথে যদি তুমি তোমার এফোর্ট অ্যাড করো তাহলেই তুমি স্বনির্ভর হতে পারা যায় আর কি। এটাই ছিল আমাদের নাটক। ওকে, আর মুক্তিযুদ্ধ ভিত্তিক তো আপনারা করেন, তাই তো? হ্যাঁ, ইনফ্যাক্ট আমাদের প্রথম যেটা একদম প্রথমে করা 2007-এ পটভৌমিক নামে একটা নাটক, এটা আমরা করেছিলাম হচ্ছে শহীদ মিনারে। ওকে, ওটা ছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক। ওটা আমাদের কাজ তো বললাম যে আমরা আসলে একই একটা মুদ্রার এপিটোপিট, WLL 52 লিংক 52 লিংক একই মুদ্রার এপিটোপিট। তো ওই নাটকটা ছিল হচ্ছে এরকমই যে সুপার হিরো, আমরা যে কনসেপ্টটা একটু আগে মাসুক ভাই বললেন, সেটাকে প্রমোট করার জন্যই মেইনলি নাটকটা ছিল। যে বাচ্চারা বা মানুষ আমাদের দেশে মানে নিজেদের উপর ফেইথ থাকা। আমাদের নাটকটা ছিল যে এরকম সবাই মানে বাচ্চাদের কনফিডেন্ট তৈরি করা, তাই তো? বাচ্চাদের সাথে কনফিডেন্ট গ্রো করা এবং আমাদের মধ্যেও অ্যাওয়ারনেসটা গ্রো করা। আমরা আমাদের নাটকটা মেইনলি, সবগুলো নাটকে আমরা কিছু রূপক ইউজ করি। ওই নাটকে আমাদের একজন সুপার হিরো ছিলেন, যে কিনা মানুষ যখন হানাদার বাহিনী বা ইয়াদের অ্যাটাকে যখন বা নির্যাতনে যখন অসহায় একদম আশাহত হয়ে যায়, তখন সে আর কি সবাইকে ডেকে সবাইকে সেভ করে, ইউনাইট করে, বেসিক্যালি বলতে পারে যে ইউনাইট করে। এবং সেই একটা সময় কাল পরিক্রমায় যখন ইয়াং জেনারেশনের কাছে সে আসে, আমরা সুপার হিরোদের ক্যারেক্টার গুলো যেমন দেখি চলতেই থাকে একটার পর একটা, জেনারেশন বাই জেনারেশন পাস হচ্ছে, সেরকমই এরকম বিষয় হয়, তাই তো? ওকে, আচ্ছা, অনেকক্ষণ আমার মনে হয় দর্শক বুঝে গেছে। আমি তো আগে থেকেই বুঝেছি, নামগুলো বলার পরে আমার মনে পড়লো যে এই নাটকগুলো আমিও দেখেছি। আমরা একটা ছোট্ট ব্রেকে যাই, তারপরে আবার দুজনকে একসঙ্গে কথা বলার সুযোগ দেব। দর্শক সঙ্গে থাকুন, ছোট্ট একটা ব্রেকে যাচ্ছি। টনি ভাই চিনি আনতে গিয়ে লজ্জায় জমে গেল। চিনি খুবই রহস্যময়। সেদিন ঘটলো উল্টা ঘটনা। আন্টি ঠান্ডা আর টনি ভাই থমকে। কি চিনি? বারবার কষ্ট করো না, এবার হোলসেলে নাও। এত চিনি তবুও মন খারাপ। সব হোলসেল ভালো না, কিন্তু গ্রামীণ ফোন হোলসেলে ন্যূনতম 25 টাকা রিচার্জ করার সাথে সাথে 4 কোটিরও বেশি জিপি নাম্বারে কথা বলুন প্রতি 10 সেকেন্ড মাত্র 7 পয়সায়। এই সুবিধা পেতে স্টার্টন লিখে ফ্রি SMS করুন 9999 নাম্বারে। গ্রামীণ ফোন। সানটপ আটা ময়দা সুজি, স্বাস্থ্যসম্মত সানটপ আটা ময়দা সুজি। নিত্যদিনের আয়োজনে যে জাদু তোমার রূপে জুড়াই দুটি চোখ, সারি সারি ধরে মাখো বুকে লাগে সুখ। ভালোবাসি তো মাটির ভালোবাসার টানে সুরেশ খাঁটি সরিষার তেল, অর্ণপূর্ণা অয়েল মিল। দর্শক সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনা করছি শিশু হৃদয় মুক্তিযুদ্ধ। আমাদের যে গেস্ট আছে তাদের নাম অনেক বড়, তারপর আমি আরেকবার পড়ে দিচ্ছি। হাসান মনোয়ার এবং মোহাম্মদ মফিজউদ্দিন। হাসান মনোয়ার হচ্ছে উইথ লিভিং লিজেন্ডের সহ সম্পাদক এবং মোহাম্মদ মফিজউদ্দিন হচ্ছেন 52 লিংকের সাংস্কৃতিক সম্পাদক। ঠিক আছে, ওকে, আমরা এখন তাড়াতাড়ি আলোচনায় চলে যাই। এখন আমাকে আপনারা দুজন মিলে বলবেন, সেটা হচ্ছে এই যে আপনার কাজগুলো করছেন কেন করছেন, এটা করে কি লাভ? কাজগুলি করছি কেন করছি, মানে কোন আপনি আগে কাজগুলি? উত্তর দিন। এই এই যে আপনি উইথ লিভিং লিজেন্ডে বাচ্চাদেরকে ওয়ার্কশপ করাচ্ছেন, সুপার হিরো ক্যারেক্টার, এগুলো করে কি পাওয়া যাচ্ছে কি বা পাওয়া যাবে কি? একটা কারণ তো থাকে কাজের। আমি যদি বলি যে কেন করছি, এর অ্যানসারটা দেই। আমি আবার আমরা কিন্তু এখন অনেক কথা বলবো, সো অল্প কথার কথা উত্তর দিতে হবে। হ্যাঁ, আমার বলার ভঙ্গিটা বোরিং, কিন্তু শর্টকাটেই বলছি। যে আমি এ ব্যাপারে যেটা বলবো যে আমাদের যে পূর্ব যারা মুক্তিযোদ্ধা, আমার মনে হয় যে এটা আমার পার্সোনাল থিঙ্কিং, পার্সোনাল ভিউ থেকে বলছি যে ওনারা ওনাদের সময় পারফেক্ট কাজটা করেছিলেন। হ্যাঁ, এবং ওনারা কখনো চিন্তা করেন নাই যে এটা আমার জন্য। এবং আমার মনে হয় যে আজকে যদি আমি এখানে থাকি তাহলে আমার জন্য পারফেক্ট কাজ কোনটা? আমার জন্য পারফেক্ট কাজ হচ্ছে দুইটা। একটা হচ্ছে ওনাদের
যে ইনফরমেশনটা সেটা আমাকে ভায়া করে আমার পরবর্তী প্রজন্ম পৌঁছায় দেওয়া। হুম মানে এটা কি দায়িত্ববোধ? অবশ্যই আমার দায়িত্ববোধ। তার সাথে আর কি দায়িত্ববোধ বাচ্চাদেরকে কেন পরবর্তী বাচ্চাদেরকে কেন? প্রজন্মের কারণ frame আমার দেওয়ার জন্য। পরবর্তী প্রজন্ম, আমি আমারটা যদি চিন্তা করি তাহলে তো হলো না। এখানে ইনফরমেশন পাসের একটা ব্যাপার থাকবে। কারণ এটা কি শুধুমাত্র আপনার পূর্বপুরুষের একটা ভালো কাজ আপনি মনে করছেন, শুধু এটাই, নাকি অন্য কোনো কমিটমেন্ট আছে দেশের প্রতি, দেশের মানুষের প্রতি? কমিটমেন্ট কথাটা অনেক বড়। কমিটমেন্ট সফল করে দিয়ে গেছে মুক্তিযোদ্ধারা। হ্যাঁ, আমরা বলতে পারেন যে সেটা খাচ্ছি, লাভটা খাচ্ছি, মুনাফাটা। তো মুনাফাটা একা খাওয়া উচিত না, কারণ যারা এই কাজটা করে গেছে তারা নিজেরা মুনাফা ভোগী হন নাই এবং তারা এখন খুবই খারাপ অবস্থায় আছেন। তো একজন তো তাদের কমপ্লেইনই করলো। করলো, কিন্তু তাদের যে ইতিহাস, তারা যে একটা মহান কাজ করেছেন, এই ইতিহাসটা জানার জন্য আমার পরবর্তী প্রজন্ম, যেটা এখন আধুনিকতার চাদরে এমন ভাবে মিশে একটা ডিস্কো ফকিরের মতো হয়ে যাচ্ছে, যেটা নাফিজ বললো, যে ওদেরকে যদি আমি ইনফরমেশনটা দেই, ইনফরমেশনটা খুবই বলবো যে এনার্জেটিক, এবং এদেরকে এইটা কিছু মোলায় দিতে হবে Okay, না। আপনার কি মনে হয় যে এই যে আপনারা দিচ্ছেন এই বাচ্চারা এই বিষয়গুলো মাথায় নিয়ে পরবর্তী আমাদের যে ভবিষ্যৎ যদি বলা হয় বাংলাদেশের অবস্থা পরিবর্তন হবে? অবশ্যই হবে। Okay, ঠিক আছে, আপনি কনফিডেন্ট, এক লাইনে যথেষ্ট। আপনি কেন এগুলো করছেন, করে কি লাভ? মানে নাটক টাটক এইসব করে কি হবে? এটা আসলে বলতে হবে যে কথাই কিন্তু। দায়বদ্ধতা থেকেই করা। আচ্ছা, এটা খুবই কমন লাইন। হ্যাঁ। অবশ্যই আপনি দায়বদ্ধতা থেকে করেন, কিন্তু আর বেশি কি, কেন? মানুষের কাছে আসলে এটা আসলে একটা মানে বলা যায় যে একটা হিট করা। আমরা অনেক সময় অনেক কিছু দেখি কিন্তু অনেক খেয়াল করে দেখি না। হিটটা কেন করতে চান? হিটটা করতে চাই এই অসঙ্গতিগুলোকে দূর করার জন্য বেসিক্যালি। এই ব্যাপারে আমি একটু কথা বলি। অবশ্যই। হ্যাঁ। আমাদের যেটা মনে হয় ওর সাথে কাজ করে, বা আমরা একসাথে কাজ করে, আমরা যেটা মনে করি যে সমাজ হচ্ছে একটা রেড ইন্ডিয়ানদের তাবু। আগেকার দিনে রেড ইন্ডিয়ানরা সবাই একসাথে থাকতেন একটা তাবুর মধ্যে। আমাদের সমাজটাও এরকম। আমরা এটাকে বলি যে এখানে হিন্দু, মুসলিম, বুদ্ধ সবাই একসাথে আছেন, কিন্তু আপনিও যদি একটু দেখেন যে এই সমাজের এই তাবুটার মধ্যে অনেক ফুটা। আচ্ছা, রেড ইন্ডিয়ানদের তাবু কেন বললেন? রেড ইন্ডিয়ানের তাবু বললাম কেন? রেড ইন্ডিয়ানের তাবুগুলি খুব ইন্টারেস্টিং। ওনারা এরকম করে একটা বেঁকা একটা তাবুর মধ্যে থাকতো একদম, এবং দূর থেকে দেখে মনে হয় কি যে এখানে কোনো জায়গা নেই। তারপরে যখন ঢুকবেন দেখবেন এখানে সব আছে এবং খুব গুছানো। আমাদের সমাজটা এরকম। বাইরে যারা দেখে, ফরেনাররা আসে, বলে ও কি নেস্টি, এই ময়লা, কিন্তু আমি না, ময়লার ছবি তুলতে হলে বাংলাদেশে, ময়লার তাই ছবি তো? তুলে, কিন্তু না, আমি ওদেরকে বলি যে তোমরা থেকে বুঝবা বাংলাদেশ কত সুন্দর। বাংলাদেশ দেখে বুঝার না, থেকে বুঝার, কারণ আমাদের বাংলাদেশ একদিনে পুট করে হয় নাই। থাকো, মিশো, তাহলে বুঝবা। ডেফিনেটলি। আচ্ছা, আমরা একটু চট করে একটা ফোন নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, ওকে, sure, sure. দর্শক আপনার নাম বলে খুব দ্রুত প্রশ্নটা করে ফেলুন। আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম নিপা, আসসালাম। উইথ লিভিংস এর সদস্য। আচ্ছা আচ্ছা, এবং আমি এটা বলতে চাই যে আমি উইথ লিভিংস এর সাথে কাজ করে অনেক আনন্দিত। Okay. নাম তো চিনতে পেরেছো? আমি 52 লঙ্কে যখন থিম নাটকটাতে কাজ করি শহীদ মিনারে, এটার মানে অভিজ্ঞতা এবং এক্সপিরিয়েন্স গুলো বলে প্রকাশ করার মতো না। ইটস অসম, জাস্ট অসম। এবং সবাইকে চাই আমার এই উইথ লিভিংস সম্পর্কে জানাতে। আপনারা অবশ্যই হেল্প করবেন। থ্যাংক ওকে, ইউ। অসংখ্য ধন্যবাদ দর্শক। কি আচ্ছা, মতামত দিল? হ্যাঁ, সুন্দর আছে। আবার শর্টকাটে বলি, ওকে, তো ওই আমরা মনে করছি যে এই সমাজটার মধ্যে আমরা যেটা দেখি যে সবাই একসাথে থাকলে অনেক ফুটা, অনেক ছিদ্র, যে ফুটাগুলি আমাদেরকে খুবই পেইন দেয়। কেন ফুটা থাকবে? এই ফুটাগুলি তৈরি হয়েছে একটা কারণে না, কারো অজ্ঞানতা, কারো বেশি বুঝা। তা আমাদের পার্সোনাল থিঙ্কিং বলতেছি। আবার কেউ বেশি পণ্ডিত না, বাংলাদেশে এই অল্প লাইনটা খুব পণ্ডিত না। কমন, বেশি বোঝে, তাই না? বেশি কি জানি এখন বেশি আমরাই আসলে কম বুঝি, ছোট মানুষ। তারপরেও তো আমাদের এটা এই জন্যই আমরা পথে নামছি, যে আমরা বলতে চাই যে এই অসঙ্গতিগুলি ঠিক না। কেউ 5 তলায় উঠে বসে আছেন, কেউ 5 তলার নিচে, মানে 5 তলা দেখতে তার ঘাড়ই ভেঙে যায়, এত উঁচু কেন হবে, হোয়াই? ঠিক আছে, কিন্তু ওই লোকটার ওই জায়গাটাতে থাকার কথা না, আর যে 5 তলায় ওই লোকটার ওই জায়গাটাতে থাকার কথা না, হয়তো না। হ্যাঁ, তো আমি একটু বলি যে এটা শেষ করি এভাবে, যে কাজে আমরা এই অসঙ্গতি গুলি দেখানোর, এবং শুধু আমরা দেখাই না, দেখানোটা কোনো সলভেন্সি না। আমাদের স্বল্প জ্ঞানে এখান থেকে কিভাবে বের হয়ে আসা যায়, মানে আপনার রিকভারিটাও দেখাবার একটা চেষ্টা করেন, রিকভারিও তাই তো? দেখানোর বুঝতে চেষ্টা পারছি। করি। আপনিও হ্যাঁ, ওনার জি। কথায় দ্বিমত প্রকাশ করতে চাচ্ছেন সম্ভবত। এটা আসলে দ্বিমত না,
এটা যেটা ছেঁড়া কাঁথা বা ছেঁড়া তাবু সেলাই করা তো আছেই। আর মেইনলি আমরা যখন 2006-এ যখন শুরু করি সবাই মিলে লিভিং লিজেন্ডসটা, জীবন্ত কিংবদন্তিদের সাথে, তখন আমরা আসলে একটা ড্রিম থেকে শুরু করি। মানে আমরা আসলে এই ধরনের কাজ আসলে স্বপ্ন থেকে হ্যাঁ স্বপ্ন থেকে শুরু হয়। এটা মানে ড্রিমটা আমাদের বলবো যে খুব বেশি অনেক উচ্চাভিলাষী তাও না। আমরা দেখতাম যে আমাদের আশেপাশের ফ্রেন্ডসরাই বলছে, বলতে বলতে হয়তো আমাদের নিজেদের সম্পর্কে, বাঙালি জাতি সম্পর্কে বা আমাদের হিস্ট্রি সম্পর্কে নেগেটিভ সেন্স চলে আসছে ওদের কথার মধ্যে। তো আমরা এই জন্যই আসলে বাচ্চাদের থেকে শুরু করে কাজটা করতে চাই, যে আমরা একটা স্বপ্ন দেখি, ছোট কথা এটাই, যে একটা স্বপ্ন দেখি যখন একজনও থাকবে না বাংলাদেশে যারা হয়তো কথাবার্তায়, আচার আচরণে, দেশের ভিতরে বাহিরে কোথাও দেশের কোনো নেগেটিভ কিছু তাদের কথায় প্রকাশ পাবে না। এবং আমরা আমাদের সবসময় কোনো অসঙ্গতিগুলো যেগুলো আমরা দেখি সেগুলো আর থাকবে না। একেবারে তো দূর করা মানে হয়তোবা সম্ভব না, যেহেতু মানুষের ভুল হয়, কিন্তু আমরা চাই যে ওই অ্যাটিটিউডটা আসুক মানুষের মধ্যে, নতুন প্রজন্মের মধ্যে আসুক, ছোট যারা আছে তারা ওখান থেকে শিখে আসুক। ওকে, আচ্ছা আপনাদের কি মনে হয় যে গভর্নমেন্টের আপনাদেরকে মানে তরুণ প্রজন্মকে এই ধরনের কাজে যদি উৎসাহিত করতে হয় তাহলে কি করা উচিত? কোনো পদক্ষেপ নেওয়া উচিত? উচিত। তাহলে কি বাড়বে? অবশ্যই পারবে। আর একটু যদি উচিত থেকে আর একটু লম্বা করে যদি বলেন। আচ্ছা, এখন কি ধরনের সহযোগিতা? গভর্নমেন্ট প্রথমেই যেটা দেখে পলিটিক্যাল। হ্যাঁ, এখন এখানে দুটা ব্যাপার। একটা হচ্ছে আগে আপনাকে বুঝাতে হবে যে আপনি কোনো পলিটিক্স বা ওরকম কোনো নিয়ে ইস্যু নিয়ে আপনি কলেজ ও ভার্সিটিস গুলিতে যান নাই। হ্যাঁ, এখানে আমি একটা বলি যে আমরা যখন স্কুলগুলিতে আগে যেতাম বা এখনো যে যাচ্ছি, প্রথমেই যে ব্যাপারটা আসে যে এরা কি কোনো রাজনৈতিক দল? পরে যখন দেখে যে এদের সাবজেক্ট হচ্ছে বেবি। হ্যাঁ না, বাংলাদেশে এটা একটা সমস্যা। এই কোনো কাজ সমস্যাটা করতে থেকে গেলেই ভাবে পলিটিক্যাল। এই সমস্যাটা থেকে যখন মানে গভর্নমেন্ট একটা ফ্রি আই তৈরি করবে যে আসলে পলিটিক্স এর বাইরে বা পলিটিক্স আছে, পলিটিক্স দরকার আছে বা রাজ্যতন্ত্র অবশ্যই দরকার, কিন্তু না কিছু কাজ না পলিটিক্স না করেও করা যায়। আমি একটা গাছ লাগাবো, এটাতে আমার পলিটিক্স এর দরকার নেই। ওই গাছ বিএনপি বা ওই গাছ আওয়ামী লীগ, নো, ওই গাছ অক্সিজেন দিবে, কারণ অক্সিজেনে তো সবাই খাবে, ওইখানে পলিটিক্স নাই। কাজে মানে ভিউ হচ্ছে দুইটা। একটা হচ্ছে গভর্নমেন্টকে চিন্তা করতে হবে যে আপনি কিছু কাজ পলিটিক্স এর বাইরে করা সম্ভব, সবকিছুতে এভাবে জড়ানো যায় না। আর আমাদেরও যারা আমরা কাজ করছি তাদেরকে একটা দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে যে পলিটিক্সে বাইরে থেকে আমরা কাজগুলি করব। তাহলে যারা পলিটিক্স করে তাদেরও একটা টাইমে সাপোর্ট আসবে যে কি রে, এরা তো পলিটিক্স এর বাইরে থেকে অনেক কিছু বাইরে থেকে কাজ করছে, সো এর বাইরে থেকে কাজ করা যায়। আমি একটা ফোন নেব, লাস্ট ফোন। ওকে দর্শক, আপনার নাম বলে খুব জলদি প্রশ্ন করুন। হ্যালো। ওয়ালাইকুম সালাম। আমার নাম সুলতানা। জি। আমি একটু আগে একজন কোশ্চেন করেছিলেন নানান বিষয়ে, তো ওনাকে কন্ট্যাক্ট নাম্বার, তো আমাকে কি কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া যাবে? ওকে ওকে, নাম্বারটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই দর্শক, আমি বুঝতে পারছি, কিন্তু মানে লাইভ শোর মধ্যে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলে একটা সমস্যা। তো আপনি বরঞ্চ আমাদের প্রোগ্রামে পরে যদি ফোন করেন তাহলে আপনার নাম্বারটা দিয়ে দিবেন, ওনারা ডেফিনেটলি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে। ওকে, আচ্ছা, আর এখন তাহলে আপনারা যে বাচ্চাদের নিয়ে কাজ করছেন মাসুক, এই কাজটাকে আপনার কি মনে হয় যে বাচ্চাদের পাঠ্যপুস্তকে যদি সরকারিভাবে চলে আসে তাহলে কি ধরনের ইমপ্যাক্ট পড়তে পারে? খুবই অল্প কথা, আমাদের প্রোগ্রামের সময় একদম শেষ। পাঠ্যপুস্তকে আমাদের কাজটা মানে আমাদের রেসপেক্টটা, হ্যাঁ খুব ভালো, মানে এইটা একটা খুব ভালো দিক বলছেন, এটা করা যেতে পারে, কিন্তু এটাও স্বপ্নের মতো, এটা হবে কিনা আমি জানি না। একটা চ্যাপ্টার হতেই পারে। আসলে আমি যেটা থিংক করি সেটা হচ্ছে আমরা বড় বাইরের দেশগুলোতে বা আমাদের দেশেও যে ভালো ভালো স্কুলগুলো আছে ওখানে দেখলে দেখা যাবে যে ওদের কো কারিকুলাম অ্যাক্টিভিটিস মানে পাঠ্যপুস্তক থেকেও মানে অন্যান্য অ্যাক্টিভিটিস এর মাধ্যমে শেখানোর প্রবণতাটা বেশি, এবং এটাই কিন্তু বড় হোক এবং ছোট হোক, যখন মানুষ একটা হাতে কলমে একটা জিনিসের নিয়ে ওয়ার্ক করবে ওটাই মানুষের মনে থাকে বেশি। আমার মনে হয় যে আমাদের যে গভর্নমেন্ট স্কুলগুলো আছে প্রাইমারি থেকে শুরু করে একদম সেখানে এই ধরনের জিনিস মানে খুব বেশি বেশি করা উচিত। নাটক বলি বা বিভিন্ন এই ধরনের প্রোগ্রামগুলো বা যে কোনো ধরনের পজিটিভ কুইজ হতে পারে। ওকে, আচ্ছা, আমাদের সময় শেষ। আপনারা খুব জলদি করে মাসুক আপনাদের মানে ইমেল অ্যাড্রেস, ফেসবুক ভিত্তিক বা ওয়েবসাইট যদি কিছু থাকে অ্যাড্রেসটা একটু বলে দিন।
আমাদের আপাতত আমরা ওয়েবসাইট করছি। Okay. এটার কাজ হচ্ছে আমাদেরকে যদি খুঁজতে হয় তাহলে দুটা ওয়ে আছে। একটা হচ্ছে ফেসবুকে গিয়ে উইথ স্পেস লিভিং স্পেস লিজেন্ডস দিয়ে গ্রুপ সার্চ দিবেন, আমরা ওখানে আছি। আর আদারওয়াইজ যদি আমাদের সাথে যোগাযোগ করতে হয়, আমাদেরকে প্রত্যেক ফ্রাইডের পরে লিবারেশন ওয়ার মিউজিয়াম, যেটা সেগুনবাগিচে আছে, ফ্রাইডেতে মানে জুম্মার নামাজের পরে আমরা ওখানে ওখানে থাকি। পাওয়া যাবে। এভরি Okay. মানে কেউ একজন না কেউ একজন পাওয়াই যাবে। আমি আছি, ওখানে Okay, গিয়ে fine. আমাদের কথা বললেই হবে। ওকে, 2-1 সেকেন্ডের মধ্যে আমাদের সময় শেষ। আমাকে একটু পরে মানে বকাবকি শুরু হয়ে যাবে। 2-1 সেকেন্ডের মধ্যে তরুণ প্রজন্মকে যদি এই ধরনের কাজ করতে হয় বা তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা, খুব জলদি একটা কথাই বলি, এক কথায়, ইংলিশে বলি, যা যেখানে ইচ্ছে। স্ট্রেট জয়েন উইথ আস। আর কোনো Okay, নাই। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আসবার জন্য। ওকে দর্শক, এতক্ষণ সঙ্গে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে আমাদের যে ইয়াং দুজন গেস্ট নিয়ে আসি, ইয়াং নাইটের কাজে এরকম ধরে ধরে ভালো ভালো লোকজনদেরকে নিয়ে আসা এবং তারা কি কি করছে এবং বাংলাদেশে এমন কোথাও এমন কিছু কাজ হচ্ছে, আসলে অনেক আশার বিষয় আছে। আমরা কথা কথা হতাশ হয়ে যাই, হবে না কিছু হবে না, এই বিষয়গুলো বাদ দিতে হবে, আমাদেরকে অনেক পজিটিভ হতে হবে এবং আমাদের তরুণ প্রজন্ম অসম্ভব উচ্চাভিলাষী ভালোর দিক দিয়ে, এবং তারা অনেক স্বপ্ন দেখতে ভালোবাসে এবং ডেফিনেটলি আমরা যে স্বপ্নটা দেখছি, আমাদের আগের প্রজন্ম যে স্বপ্নটা দেখেছে, আমরা সেটা আমাদের পরবর্তী প্রজন্মে ফিরে দিতে পারবো এবং আমাদের সেই সত্যিকারের বাংলাদেশ আমরা করতে পারবো। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আমি শাহানা মজুমদার আজকের জন্য বিদায় নিচ্ছি। শুভরাত্রি।